দুটি হৃদয় ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবার ও দর্শক বন্ধুকে আরও একবার নমস্কার ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আপনাদের সাথে নিয়ে আজ আমরা আবারও বেরিয়ে পড়েছি নতুন এক ভ্রমণ কাহিনী তৈরির উদ্দেশ্যে। আজ আমরা চলেছি পূর্ব মেদিনীপুরে হলদিয়া শহরের কাছে মহিষাদলে। এই মহিষাদলে রয়েছে মহিষাদল রাজবাড়ি, যা পশ্চিমবঙ্গের হাতে গোনা কয়েকটি বিশেষ রাজপ্রাসাদের মধ্যে অন্যতম। আমরা সড়কপথে মহিষাদল পৌঁছে প্রথমে মহিষাদল রাজ কলেজ ও তারপর মহিষাদল রাজ হাই স্কুল পেরিয়ে মহিষাদল রাজবাড়ি প্রাঙ্গণে এসে উপস্থিত হলাম। রাজবাড়ি প্রাঙ্গণে ঢোকার মুখেই আছে টিকিট কাউন্টার। এখান থেকে রাজবাড়ি ভ্রমণের জন্য আপনাদের টিকিট সংগ্রহ করে নিতে হবে। তবে বলাই বাহুল্য যে রাজবাড়ির সমস্ত অংশে পর্যটকদের প্রবেশাধিকার নেই। রাজবাড়ির বিশেষ কিছু অংশ রাজবাড়ির সদস্যদের জন্য সংরক্ষিত। তবে পর্যটকদের জন্য রাজবাড়ির সদস্যরা বেশ কয়েকটি কক্ষ উন্মুক্ত রেখেছেন। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আমরা রাজবাড়ির বাগানের মধ্যে দিয়ে ধীরে ধীরে রাজবাড়ির দিকে এগোতে এগোতে দূর থেকেই দেখতে পেলাম সাদা ও সোনালী রঙের বিশাল রাজপ্রাসাদ। ইউরোপিয়ান গথিক ও ভারতীয় স্থাপত্যশৈলীর সংমিশ্রণে তৈরি এই রাজপ্রাসাদকে দূর থেকে দেখলে কোনো ইউরোপিয়ান প্রাসাদ বলে মনে হতে পারে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আবহাওয়া ছিল রৌদ্রোজ্জ্বল। সুন্দর আবহাওয়ার রোদ পড়ে প্রাসাদের সোনালী চূড়াগুলো ঝলমল করছিল। যেহেতু রাজপ্রাসাদ, তাই বলাই বাহুল্য এর আনাচে কানাচে যেদিকেই চোখ পড়বে সেদিকেই দেখা যায় রাজকীয় ঐতিহ্যের ছাপ। রাজবাড়ির চত্বরে পৌঁছে প্রথমেই চোখে পড়বে একটি দলমাদল কামান। পূর্বে রাজবাড়ির দুর্গাপুজোর সূচনা এই কামান দিকেই করা হতো। দিল্লিতে তখন মুঘল রাজবংশের শাসনকালে সূর্য মধ্য গগনে। আকবর তার সাম্রাজ্যের সীমা পশ্চিমে কাবুল থেকে পূর্বে বঙ্গদেশ অবধি বিস্তার করেছেন। মুঘল সম্রাটদের মধ্যে আকবরই প্রথম বাংলা অবধি তার সাম্রাজ্য বিস্তার করেন এবং বাংলাকে একটি মুঘল সুবা বা প্রদেশে পরিণত করেন। আর স্বভাবতই এই বিশাল সাম্রাজ্য বিস্তারের জন্য মুঘল সম্রাট আকবরের ছিল এক বিশাল সেনাবাহিনী। আর তার এই দক্ষ সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মচারী ছিলেন জনৈক উত্তরপ্রদেশের নিবাসী জনার্দন উপাধ্যায়। আর যুদ্ধে বিশেষ পারদর্শিতার জন্য জনার্দন উপাধ্যায় সম্রাট আকবরের থেকে বৈরাম খান নামাঙ্কিত এক তরবারি উপহার পেয়েছিলেন। আর এই জনৈক জনার্দন উপাধ্যায় পরবর্তীকালে নিজেকে ব্যবসায়ী হিসেবে সুপ্রতিষ্ঠিত করার জন্য সচেষ্ট হন। বাগানে ঘুরতে ঘুরতেই এক রাজার বিশাল প্রস্তর নির্মিত মূর্তিও চোখে পড়ল। সপ্তদশ শতাব্দীতে এই জনার্দন উপাধ্যায় নদীপথে বাণিজ্যের উদ্দেশ্যে এসে উপস্থিত হন মহিষাদলের কেওখালীতে। সেই সময় এই মহিষাদল ও তার সন্নিহিত অঞ্চলটির রাজা ছিলেন রাজা কল্যাণ রায়চৌধুরী। তবে বিভিন্ন কারণে রাজা কল্যাণ রায়চৌধুরী সেই সময় বাংলার নবাবকে তার প্রথামাফিক কর প্রদান করতে পারছিলেন না। তৎকালীন বাংলার নবাব মহিষাদল অঞ্চলটির রাজত্বকে নিলামে তোলেন। পূর্বে সম্রাট আকবরের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মচারী থাকা সুবাদে ও পরবর্তীতে ব্যবসায়িক উপার্জনের মাধ্যমে ধনশালী হয়ে ওঠা জনার্দন উপাধ্যায় এমত অবস্থায় নবাবের কাছ থেকে মহিষাদল অঞ্চলের রাজত্ব কিনে নেন। আর এই জনার্দন উপাধ্যায় প্রতিষ্ঠা করেন বিশাল মহিষাদল রাজবাড়ির। বর্তমানে এই রাজবাড়ির বৃহৎ চত্বরে 3টি মূল ভবন রয়েছে, যার মধ্যে একটি ভগ্নপ্রায়। 3টি ভবনের 3টি আলাদা আলাদা নাম যথাক্রমে রঙ্গি বসনা, লালকুঠি ও ফুলবাগ। সম্ভবত সবচেয়ে পুরনো ও ভগ্নপ্রায় ভবনটি লালকুঠি। তবে এই 3টি ভবনের মধ্যে একমাত্র ফুলবাগ ভবনটি পর্যটকদের জন্য উন্মুক্ত। তবে এই ফুলবাগ সহ সমগ্র রাজবাড়ি চত্বর ঘুরতে হলে আপনাকে শুরুতেই কেটে নিতে হবে টিকিট। তবে সম্ভবত সবচেয়ে আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত 3টি বৃহৎ ও সুদৃশ্য গম্বুজ সমন্বিত ইউরোপিয়ান তথা ফরাসি স্থাপত্যশৈলীর অনুসরণে নির্মিত
ফুলবাগ প্রাসাদটি পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। আর এই ফুলবাগই রয়েছে পর্যটকদের জন্য বিশেষ মিউজিয়াম, থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত। সাথে রয়েছে একটি ক্যাফেটেরিয়া, লাইব্রেরি ও সুদৃশ্য বাগান ঘুরে দেখার সুযোগ। কলকাতা থেকে সড়কপথে এই মহিষাদলের দূরত্ব প্রায় 170 কিলোমিটার। 4 চাকা বা 2 চাকা যে কোনো রকম যানবাহনে সড়ক পথে কলকাতা থেকে বা রাজ্যের অন্য যে কোনো প্রান্ত থেকে মহিষাদলে পৌঁছানো যায়। তবে কেউ ট্রেনে আসতে চাইলে হাওড়া স্টেশন থেকে হলদিয়াগামী যে কোনো লোকাল ট্রেনে চেপে মহিষাদল অথবা সতীশ সামন্ত হল্টে নামতে হবে। তবে হাওড়া থেকে হলদিয়াগামী লোকাল ট্রেনের সংখ্যা বেশ কম থাকায় আপনারা হাওড়া থেকে পাঁশকুড়াগামী যে কোনো লোকাল ট্রেনে চেপে মেচেদা স্টেশনে নেমে সেখান থেকে বাসে করে মহিষাদল আসতে পারেন। রাজবাড়ির মূল ও সবচেয়ে সুদৃশ্য ভবনটির সিঁড়ি দিয়ে উঠেও বেশ কয়েকটি ছোট দলমাদল কামান ও দুটো মার্বেলের হাতি চোখে পড়বে। তবে দেওয়ালের প্রতিটি দরজা জানালার মাথাতেই রয়েছে শিকারে সংগৃহীত পশুর দেহাংশ বা মাথা। বিশেষত শিংওয়ালা বুনো মহিষ বা বাইসনের মাথা চোখে পড়বে। প্রাসাদের বিশাল চওড়া দালানে আধুনিক স্থাপত্য রীতিতে তৈরি সিলিংয়ে কোনো কড়িকাঠের অস্তিত্ব চোখে পড়বে না। রাজবাড়ির সদস্যরা পর্যটকদের ভ্রমণের জন্য বেশ কয়েকটি কক্ষ উন্মুক্ত রেখেছেন। তার মধ্যে একটিতে বিশ্রামাগার, একটিতে ছোটখাটো একটি পাঠকক্ষ বা লাইব্রেরি রয়েছে। এছাড়া রয়েছে একটি বিশেষ মিউজিয়াম, যেখানে মধ্যযুগের মহিষাদলের রাজপরিবারের রাজরাজদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, আসবাবপত্র থেকে শুরু করে অস্ত্রশস্ত্র সংরক্ষিত রয়েছে। তবে এই সমস্ত কক্ষর সবগুলিতে ফটোগ্রাফির অনুমতি না থাকায় আপনাদের সমস্ত কিছু দেখানো সম্ভব হলো না। যেহেতু রাজপ্রাসাদ, তাই বলাই বাহুল্য এর আনাচে কানাচে যেদিকেই চোখ পড়বে সেদিকেই দেখা যায় রাজকীয় ঐতিহ্যের ছাপ। তা সে দরজা জানালাই হোক কিংবা গথিক স্থাপত্যে নির্মিত বিশালাকার থামই হোক, চওড়া দালান থেকে শুরু করে আসবাবপত্র সবেতেই রাজকীয় ঐতিহ্য। এই ভবনেই পর্যটকদের জন্য রাত্রিনিবাসের ব্যবস্থা আছে। সব থেকে বড় কক্ষটিতে একসঙ্গে 8 জন থাকতে পারবেন। আর পর্যটকদের ইচ্ছামতো পদ রান্না করে দেবেন এই রাজবাড়িরই পাচক ঠাকুর। এছাড়াও মনোরঞ্জনের জন্য এখানে রয়েছে একটি ক্যাফেটেরিয়া এবং একটি বিলিয়ার্ড রুম। বিশাল সুবিস্তৃত রাজপ্রাসাদের আনাচে কানাচে ঘুরতে ঘুরতে এক একটি কক্ষে এক এক রকমের রাজকীয় সরঞ্জামের সমন্বয় চোখে পড়ছিল। একটি শয়নকক্ষে চোখে পড়ল এক বিশাল পালঙ্কের, যে পালঙ্কের আহরণের জন্য রয়েছে বিশেষ সিঁড়ি। কোনো কক্ষে সেই সময়কার রাজরাজদের ব্যবহৃত বিশাল ও ঐতিহ্য সমন্বিত আসবাবপত্রের সমন্বয়, তো কোনো কক্ষে বিনোদনের জন্য উপস্থিত বিশাল বড় বিলিয়ার্ড বোর্ড। এছাড়া মিউজিয়ামে তো রয়েছেই তৎকালীন রাজরাজদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, ফটোগ্রাফ ও মূল্যবান জিনিসপত্র। রাজবাড়ির অলিন্দের একপাশে একটি টেবিলের ওপর কারুকার্য সমন্বিত ভগ্ন একটি বিশালাকার ঘণ্টা চোখে পড়বে। এই ঘণ্টাটি নাকি রানী জানকী দেবীর সময়ে মদনমোহন মন্দিরে আরতির জন্য ব্যবহৃত হতো।
প্রাচীন ও মধ্যযুগের অন্যান্য রাজরাজাদের মতো মধ্যযুগের মহিষাদল রাজপরিবারের বিভিন্ন সদস্যদের শিকারের অভ্যাস ছিল। আর বহু যুগ আগে মহিষাদলের চারপাশের ঘন জঙ্গল সেই সময় মহিষাদলের রাজপরিবারের সদস্যদের শিকারের অভ্যাসকে উদ্বুদ্ধ করেছিল তা বলাই বাহুল্য। শিকারের এই সংগ্রহশালায় রয়েছে তৎকালীন শিকারের জন্য ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র, শিকারের সংগৃহীত পশুর মাথা, হাড়, চামড়া ও বিভিন্ন দেহাংশ। শিকারের সংগ্রহশালায় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘকে সংরক্ষিত রাখা রয়েছে। এছাড়াও বুনো মহিষ, হরিণ, নীলগাই এবং রয়্যাল বেঙ্গল টাইগারের বিভিন্ন দেহাংশ এই সংগ্রহশালায় রক্ষিত রয়েছে। রাজকীয় ঐতিহ্যের এই বিভিন্ন রকম স্বাদ গ্রহণ করতে করতেই রাজবাড়ির সংলগ্ন বাগানটিতেও আমরা পায়চারি করে নিলাম। আর সেই সময় ব্রিটিশ ইউরোপিয়ান ধাঁচের রট আয়রনের টেবিল ও চেয়ার, বসবার জন্য রয়েছে লম্বা টানা চেয়ারও। রাজবাড়ির আনাচে কানাচে ঐতিহ্যপূর্ণ রোমাঞ্চকর ভ্রমণের পর আমরা রাজবাড়ির সংলগ্ন রাস্তা দিয়ে এগিয়ে গেলাম রাজ পরিবারের মন্দিরের দিকে। রাজবাড়ির সংলগ্ন কয়েকটি মন্দিরের মধ্যে সবথেকে বড় রাধা গোবিন্দ জিউর বিশাল নবরত্ন মন্দিরটি। শোনা যায় এই বিশাল নবরত্ন মন্দিরটি প্রতিষ্ঠা করেন মহারানী জানকী দেবী। এই মহিষাদল রাজবাড়ির প্রতিষ্ঠাতা জনার্দন উপাধ্যায় পঞ্চম পুরুষ আনন্দলাল উপাধ্যায়ের কোনো পুত্র সন্তান ছিল না। তার মৃত্যুর পর তার রাজ্যভার গ্রহণ করেন তার স্ত্রী জানকী দেবী। এই জানকী দেবী এই নবরত্ন মন্দিরটি প্রতিষ্ঠা করেন। জানা যায় জানকী দেবী ছিলেন প্রজা দরদী শাসক। একবার রথযাত্রা উৎসবের ঠিক আগে প্রজারা জানকী দেবীর কাছে এসে অনুরোধ করেন পুরী রথযাত্রার মতোই মহিষাদলে এক বিশাল রথযাত্রা উৎসবের প্রচলন করার জন্য। প্রজাদের অনুরোধ রাখার জন্য রানী জানকী দেবী এক বিশাল কাষ্ঠ নির্মিত পঞ্চতল বিশিষ্ট রথ নির্মাণ করান। এরপর কামান থেকে শুরু হয় মহিষাদলের বিখ্যাত রথযাত্রা। সেই থেকে আজও মহিষাদলে রথযাত্রা অতি ধুমধামের সঙ্গে পালিত হয়ে আসছে। এই মন্দিরে একই সাথে আছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তিও। এই মন্দির চত্বরে আরো অনেক মন্দিরের সাথে একটি শিব মন্দিরও রয়েছে। মন্দির চত্বরটি চক মেলানো মার্বেল দিয়ে মোড়া। নিরিবিলি ও গাছগাছালিতে ঘেরা প্রাচীন এই মন্দির চত্বর মনে এক আলাদাই শান্তির অনুভব এনে দেয়। রাজবাড়ি চত্বরটি অসংখ্য গাছগাছালি এবং ঝিল দ্বারা পরিবেষ্টিত।
এই সবুজ শান্ত রাজবাড়ির চত্বরে ঘুরতে ঘুরতে প্রাচীন আরেকটি ভবন চোখে পড়ল, যেটি সংস্কার কার্য চলছে জোর কদমে। এইভাবেই প্রকৃত সংস্কার ও সংরক্ষণের মধ্যে দিয়ে আমরা যদি আমাদের প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্য নিদর্শনগুলোকে বাঁচিয়ে রাখতে পারি, তাহলে পরবর্তী প্রজন্মের কাছেও সেগুলো হয়ে থাকবে এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত। আর এইরকম প্রাচীন ঐতিহ্য সমন্বিত স্থাপত্যগুলি আমাদের এতটাই রোমাঞ্চিত ও আকর্ষিত করে যে ঘুরতে ঘুরতে কখন যে অর্ধেক দিন কেটে গেল তা আমরাও বুঝে উঠতে পারিনি। যাই হোক, আমাদের এই মহিষাদল রাজবাড়ি ভ্রমণ আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন এবং অন্যান্য পরিচিত পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করে নিতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের ভিডিও নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমরা বিদায় নেব। আর খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিও। ততক্ষণের জন্য টাটা।